দলে দলে বাড়ির পানি ছুটছে মানুষ। উত্তরের পথে গণপরিবহন সংকট, যানজট বিশৃঙ্খলায় চরম ভোগান্তি। গাজীপুর রাস্তায় রাত 10টায় গাড়ি চড়ছে, এখন এলেঙ্গায় বাজার 8টা। এ পর্যন্ত ঘন্টা দুই মতো দাঁড়া আছি, কিন্তু কোনো আপনার গাড়িই পাচ্ছি না। 7 জেলায় সড়ক দুর্ঘটনায় 11 জনের প্রাণহানি। গাজীপুরে 2 বাসের সংঘর্ষে অন্তত 35 জন আহত, ভর্তি করা হয়েছে হাসপাতালে। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর কোরবানির হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দামটা আসলে যা ছিল তার থেকে প্রত্যেকটা গরুতে দেখলাম যেন 10 থেকে 15,000 টাকা করে বেশি যাচ্ছে। এখন বাজার সস্তা, একটা গরু এইসব গরু বেচবো 80, 90, 200 দিই, গরু বেচতেছি 60, 65 দিই। কুমিল্লার দাউদকান্দিতে নদীর ড্রেজিংয়ে অনিয়মের অভিযোগ, নষ্ট হচ্ছে ফসলি জমি। তদন্তের আশ্বাস প্রশাসনের। আমাদের ভালো ভালো জমি কাটায় বুঝির ভাঙ্গিয়া দেখতেছে। প্রশাসনকে বলছি আমাদের পাশে দাঁড়ান, আমাদের কথা আপনারা এখনো শুনতেছেন না। ফসলি জমি বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা সত্যিকার ভাবে তৈরি হওয়ার মতো আমরা মনে করি, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানিয়ে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। স্বাগত সবাইকে, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ঈদে ঘরমুখ মানুষের চাপ আরও বেড়েছে মহাসড়কে। উত্তরের পথে দেখা দিয়েছে যানবাহনের সংকট, আছে ধীর গতিও। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সকাল থেকে যাত্রী চাপ, বিকেলের পর তা বেড়েছে আরও। বাড়ির পথ ধরেছেন সবাই, তবে গণপরিবহনের সংকট তৈরি হয়েছে। তার উপর বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। বাস না পেয়ে অনেকে ট্রাকে চড়ে গন্তব্যে রওনা দিয়েছেন। বাইপাইল, ডিপিজেড, শ্রীপুর, জিরানী ও চন্দ্রায় থেমে থেমে চলছে গাড়ি। দেখা দিয়েছে দীর্ঘ জটলা। টাঙ্গাইলের রাবনা বাইপাস, এলেঙ্গা সহ বিভিন্ন অংশেও আছে গাড়ির দীর্ঘ সারি। গাজীপুর রাস্তায় রাত 10টায় গাড়ি চড়ছে, এখন এলেঙ্গায় বাজার 8টা। আমরা তো গরিব মানুষ, টাকা টাকা আমরা কেমনে যাবো? খুব সমস্যা পড়ে আছি। এ পর্যন্ত ঘন্টা দুই মতো দাঁড়া আছি, কিন্তু কোনো আপনার গাড়িই পাচ্ছি না। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। রাজেন্দ্রপুর, হোতাপাড়া, মাস্টারবাড়ি সহ কয়েকটি পয়েন্টে রয়েছে গাড়ির ধীরগতি। এই রুটেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পদ্মা সেতু হয়ে দক্ষিণের পথেও যানবাহনের চাপ বেড়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর চাপ থাকলেও নির্বিঘ্নেই আছে যানবাহন চলাচল। বাবু, বাড়ির পথে মানুষের চাপ তো রীতিমতো বাড়ছে। চন্দ্রা অংশে যান চলাচলের এখন কি অবস্থা? মানুষের দীর্ঘ একটু বেড়েছে, তারা গাড়িতে উঠতে পারছে না কোনোভাবেই। গাড়িতে উঠাতে ঢাকা থেকে যেতে গাড়ি বরাবর তারা বাড়তি ভাড়া দাবি করতে ভাড়া চালন রাস্তা মহাসড়কের উপরে হওয়ার পর আসলে পানি জমে আছে। কারণে এই যে দেখছেন যে মানুষ হেঁটে হেঁটে প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে হেঁটে তারা এখান থেকে গিয়ে এই জায়গাটিতে কোনোভাবেই পুলিশের যারা রয়েছে না ওঠার ফলে এবং গাড়িতে বাড়তি ভাড়া চাওয়ার কারণে তারা ট্রাকে
যেভাবে পাচ্ছেন সেভাবেই বাবু, ধন্যবাদ আপনাকে। এবারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবরাখবর জানাতে আমাদের সহকর্মী পলাশ প্রধান যুক্ত আছেন আমাদের সঙ্গে। পলাশ, যাত্রীদের চাপ তো বাড়ছে, যানবাহন চলাচলের কি অবস্থা, যানজট কি সৃষ্টি হচ্ছে কিনা জানতে চাই। সোহার, আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ রাজধানী আব্দুল্লাহপুর প্রবেশ পথ থেকে শুরু করে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে থেমে থেমে কিন্তু ধীরগতিতে চলছে পরিবহন। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিবহন সংকট দেখা দিয়েছে গতকাল থেকে। তবে আজকে সকালে থেকে কিন্তু এর মাত্রা কয়েক গুণে বেড়েছে। যদিও আজকে গাজীপুরে যত শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে করা হয়েছে। এরপর থেকে সকাল থেকে কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, পাশাপাশি ঢাকা সিলেট এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই সড়কগুলোতে আসলে কিন্তু একযোগে কিন্তু আসলে চাপ বৃদ্ধি হয়েছে। তবে আমরা একাধিক যাত্রীর সাথে কথা বলছি, তারা যে বিষয়ে বলছে যে এখন পর্যন্ত পরিবহনের যেখানে ভাড়া ছিল 200 থেকে 400 টাকা, সেই ভাড়া এখন পর্যন্ত দাঁড়িয়েছে ঈদকে কেন্দ্র করে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। যেই কারণে কিন্তু আসলে আমরা দেখছি যে এই যে গরমুখ যে আসলে যাত্রীরা বাড়িতে যাবে যারা আসলে, তারা কিন্তু আমরা দেখছিলাম যে বিভিন্ন ঝুঁকি নিয়ে, অর্থাৎ ট্রাকে করে দড়িতে বেঁধে তারা কিন্তু আসলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু আমরা কিন্তু ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি, যদিও তারা আসলে বাধা সৃষ্টি করছে যেন মৃত্যু ঝুঁকি নিয়ে যেন আসলে এইভাবে যেন পরিবহনটি আসলে ব্যবহার না করা হয়। আমরা কিন্তু দেখছিলাম যে একাধিক যাত্রী এবং বিভিন্নভাবে কিন্তু আমরা দেখছিলাম যে কেউ কেউ সিএনজি করে ভেঙে ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, কেউ কেউ আবার কিন্তু আমরা দেখছিলাম যে মোটর সাইকেল করে কিন্তু তারা কিন্তু ঝুঁকি নিয়ে গ্রামের বাড়িতে এইভাবে যাচ্ছে। আসলে প্রতি বছরে এই দৃশ্যটি আমাদের চোখে পড়ে। ছোঁয়ার পলাশ জানাচ্ছিলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন সংকট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এদিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছেন আইজিপি বাহারুল আলম। দুপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন তিনি। এ সময় আইজিপি বলেন, সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর জটলা সৃষ্টি হচ্ছে। এছাড়াও ঈদের আগে ছুটি কম থাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। তবে বাড়ি ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লক হয়ে না থাকে, যাত্রা থেমে না থাকে, এই জায়গাটাই আমাদের এখন ফোকাস আছে। কিন্তু এত বেশি একই দিনে এত যাত্রী একসাথে নেমেছে, এত গাড়ি, যে আমাদের পক্ষে এই রাস্তার যে ক্যাপাসিটি এর বাইরে চলে গেছে। 7 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরেই মারা গেছেন সিএনজির 3 আরোহী। সকাল 6:30টার দিকে উপজেলার বাঁশবাজার এলাকায় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি নবীনগর থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিল। বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসে চাপায় দেয় সিএনজিটিকে। এতে ঘটনাস্থলে অটোরিকশা আরোহী 3 কিশোর মারা যান। নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলা ও বড়াই গ্রামে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে বড়াই গ্রামে চিনিবাহী একটি ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে মারা যান কাভার্ড ভ্যান চালক। একই সময় সদরের বারুরহাট এলাকায় বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হন। এছাড়া মধ্যরাতে সদরের দত্তপাড়ায় বাসের ধাক্কায় পিকআপের হেল্পার নিহত হয়েছেন। পিকআপের ধাক্কায় গাজীপুরেও মারা গেছেন মোটরসাইকেল আরোহী সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাজীব। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, মাগুরা ও জামালপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 4 জন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক, শিশুসহ অন্তত 35 জন আহত হয়েছে। দুপুরে মহাসড়কে টঙ্গীর চেরাগালি এলাকায় বিআরটিএ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে প্রায় 10 কিলোমিটার এলাকায় দেখা দেয় যানজট। পুলিশ জানায়, ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল সুনিয়া পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নবাব সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় বাস দুটির চালকসহ অন্তত 35 জন আহত হয়। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমজমাট সারা দেশের পশুর হাট। সহকর্মীদের কাছ থেকে বিস্তারিত জানবো। শুরুতেই বরিশাল যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, চরমোনাইয়ের হাট তো বেশ জমজমাট। কোন সাইজের পশু বেশি বিক্রি হচ্ছে এবং দাম কেমন দেখছেন?
সোহার, ক্রেতাদের মধ্যে যে চাহিদা রয়েছে সেটি আমরা দেখেছি যে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদাই বেশি, এবং যে গরুগুলোর চাহিদা বেশি সেই গরুগুলোর দামও দেখেছি যে অনেকটা বেশি হাঁকা হচ্ছে। এবং সকালের দিকে আমরা এই চরমোনাই হাটে এসেছি, এবং চরমোনাই হাটে আসার পরে যে আমরা যে চিত্রটা দেখেছিলাম যে সব ধরনের গরুর দামই কিছুটা কম ছিল বিগত কয়েকদিনের যে হাটের চিত্র সেই অনুযায়ী। তবে দুপুরের পর অর্থাৎ 12টা থেকে 1টার পরে যে ক্রেতারা আসতে শুরু করছেন, যখন ক্রেতাদের ভিড় বেড়েছে তখন এখানকার যারা গরু বিক্রেতারা রয়েছে তারা গরুর দাম বাড়িয়ে দিয়েছেন বলে ক্রেতারা বলছেন। এবং 12টার দিকে যে গরু বিক্রি হয়েছে 1.5 থেকে 2 লক্ষ টাকা, সেটি কিন্তু দুপুরের পরে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। তবে এখানকার যারা বিক্রেতারা রয়েছে বা বিভিন্ন স্থান থেকে যারা ব্যাপারীরা আসছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে স্বল্প পরিমাণ লাভ হলেই তারা এই গরুটি ছেড়ে দিচ্ছেন। এবং এই চরমোনাই হাটের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো যে এখানে যে হাসিল রয়েছে, আপনি যে দামি গরু কিনেন না কেন 100 টাকা, মাত্র 100 টাকা হাসিল দিতে হয়। এবং এ কারণে কিন্তু এখানে যা ক্রেতা বিক্রেতাদের ভিড় সবসময় বেশি থাকে। এবং এখানকার যারা হাট আয়োজক কমিটি রয়েছে অর্থাৎ চরমোনাই দরবার শরীফের যারা রয়েছেন তারা বলছেন যে আগামীকাল পুরো রাত পর্যন্ত কোরবানির গরু হাট চলবে। এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে গরু নিয়ে যারা বিক্রেতারা আসছেন, স্থানীয় গরু রয়েছে, বিদেশি জাতের গরু এখানে পাওয়া যায়। এবং বিভিন্ন অঞ্চল থেকে, উত্তর অঞ্চল থেকেও কিন্তু আমরা দেখেছি তারা এখানে গরু নিয়ে আসছে, এবং যারা কিনে নিয়ে যাচ্ছেন তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। তবে কেউ কেউ বলছেন যে এখানে দাম বেশি এবং দামটা হাঁকিয়ে দেওয়া হয়েছে দুপুরের পর থেকে। সোহার। কাউসার, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে দর্শক এবার একটু রংপুরের খবরাখবর জানবো। যুক্ত আছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, কালী হাটের শেষ দিন, শেষ সময়ে পশু বেচাকেনা এবং দামের চিত্র জানতে চাই আপনার কাছে। মাজহার, শুনতে পাচ্ছেন? আমরা আছি যে রংপুরের পীরগাছা উপজেলার যে চৌধুরানী ঐতিহ্যবাহী এটি চৌধুরানী হাট। এই হাটে আমরা যেটি দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু গরু আছে, বড়, ছোট এবং মাঝারি। আমরা যদি আপনাদেরকে একটুখানি ক্যামেরায় দেখাতে পারি যে কি পরিমাণ গরু এই হাটটিতে উঠেছে, এবং আমরা একটু সরাসরি একটু কথাও শোনাতে চাই এখানে যারা কেনা বেচার সাথে জড়িত আছেন। আমি একটু আপনাকে জানতে চাই যে কি গরু কিনলেন কিনা? আলহামদুলিল্লাহ, এই তো কিনে ফেললাম, ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। আসলে কত টাকা দিয়ে কিনলেন? এটা আমি কিনেছি 1,05,000 টাকা। কত মন হতে পারে? আসলে আমার তো আইডিয়া তেমন নেই, তবে আমি আশা করি যে 120-25 কেজির মতো হতে পারে, অলমোস্ট 3 মনের একটু বেশি। এই যিনি কিনছিলেন তিনি বলছিলেন যে তিনি 1,05,000 টাকা দিয়ে কিনেছেন এবং সেটি ওজন হয়তো 3 থেকে 4 মনের মধ্যে হতে পারে। আমরা যতটুকু জেনেছি যে এই হাটে মোটামুটি 25-26,000 থেকে 30,000 টাকা মন পর্যন্ত এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে। বরাবরই সব হাটের মধ্যেই যে সিনারিও সেটা হচ্ছে যে মাঝারি যে গরুটা আছে সেই গরুটার দামটাই বেশি বেচা বিক্রি হচ্ছে, এবং সেটি মোটামুটি 90,000 থেকে 1,50,000-এর মধ্যেই কিন্তু মাঝারি গরুটা পাওয়া যাচ্ছে। এবং ছোট যে গরুটা সেই গরুটা কিন্তু পাওয়া যাচ্ছে মোটামুটি 60 থেকে 80,000 টাকার মধ্যেই। এবং আমরা বরাবরই যে অভিযোগটি দেখে আসছি যে উত্তরাঞ্চলে প্রায় 2,000-এরও বেশি হাট বসেছে, প্রত্যেকটি হাটেই কিন্তু হাসিল বেশি নেওয়ার অভিযোগ করছেন যারা ক্রেতা আছেন তারা। এই হাটেও হাসিল বিক্রেতার কাছ থেকে কোনো টাকা নেওয়ার কথা না থাকলেও 300 টাকা নেওয়া হচ্ছে, এবং সরকারি মূল্য 500 টাকা হলেও এখানে নেওয়া হচ্ছে 600 টাকা। অর্থাৎ এই ব্যাপারে সরকারের যে উদ্যোগ থাকার কথা সেই উদ্যোগও কিন্তু আমরা দেখছি না। তবে প্রচুর পরিমাণে এখানে গরু উঠেছে। তারা ক্রেতা এবং বিক্রেতা আছেন, তারা বলছেন যে হাট শেষ অবধি পর্যন্ত অর্থাৎ মাগরিবের নামাজের পর পর্যন্ত বেচা বিক্রি আরো বেশি জমবে বলে তারা জানিয়েছেন। সোহার। মাজহার, ধন্যবাদ আপনাকে। এবার একটু খুলনার জোয়াগেট হাটের খবরাখবর জানবো। সহকর্মী প্রবীর বিশ্বাস আছে আমাদের সঙ্গে। প্রবীর, ঈদের সময় তো একেবারেই ঘনিয়ে এসেছে, হাটে বেচা বিক্রি কেমন দেখছেন আর কেমন গরুর চাহিদা দেখছেন? সব ধরনের গরু চাহিদা রয়েছে শহর, তবে 1 লাখ থেকে 2 লাখ যে মাঝারি গরু রয়েছে সেই গরুর ক্রেতার সংখ্যা আসলে বেশি। এবং সকালবেলা আমরা দেখেছিলাম যে এই জাতীয় গরুই কিন্তু বেশি বিক্রি হয়েছে। দুপুরের সংবাদে আমরা বলেছিলাম এই হাটে যে কোরবানির পশুর হাট, এটি আসলে সর্বশেষ সময়ের হাট। জোড়াগেট পশুর হাট খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে প্রতিবারই এই হাট বসে 1 সপ্তাহের জন্য। এটি একটু অস্থায়ী হাট। দুপুরের সংবাদে বলেছিলাম 967টি পশু বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে 1,361টি। এর মধ্যে গরু বিক্রি হয়েছে 969টি, এবং ছাগল সহ অন্যান্য প্রাণী রয়েছে সেগুলো বিক্রি হয়েছে 392টি।
আমরা হাট ঘুরে দেখেছি পর্যাপ্ত পরিমাণ পশু হাটে রয়েছে। সময় যত গড়াচ্ছে তত কিন্তু ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ আপনাকে একটা জিনিস বলে রাখি, এখানে সেই সমস্ত মানুষ সাধারণত পশু কিনতে আসে যাদের বাড়ি শহরে, অর্থাৎ রাখার জায়গা যেহেতু আগে থাকে না, সে কারণে শেষ সময় তারা তাদের পছন্দের পশুটি এখান থেকে ক্রয় নিয়ে সেটি হয়তো 2 রাত 1 রাতের জন্য রাখে। কারণ এর আগের বছরগুলোতে আমরা দেখেছি কোরবানির দিন সকাল পর্যন্ত কিন্তু এই হাটের ব্যাপ্তিকাল হয় এবং সকালেও অনেক মানুষ কিন্তু এখানে পশু কিনে নিয়ে যে সঙ্গে সঙ্গে কোরবানি দেন। সে কারণেই এখানের যারা ক্রেতা বিক্রেতা রয়েছে যে যত সময় ঘনিয়ে আসবে ততই আসলে বিক্রি বেশি হবে। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা বলেছে দাম বেশি চাচ্ছে, বিক্রেতারা বলেছে তাদের যে খরচ হয়েছে সেই পরিমাণ টাকা আসলে ক্রেতারা বলছে না। সোহার, প্রবীর বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। এবার একটু কুষ্টিয়ার খবর জানবো। সেখানে পশুর হাটে আছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, আপনার কাছে জানতে চাই, বেশিরভাগ হাটেই তো ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি। কুষ্টিয়াতে কি অবস্থা দেখছেন, আর আজকে পশুর দাম কেমন দেখছেন? সোহার, আজকের দামটি যথেষ্ট ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। আপনাকে আরও একটি বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, যেটি এই পশুহাটে আসার পরেই আমার চোখে খুব পড়েছে এবং চোখে লেগেছেও। যারা দীর্ঘদিন ধরে বছর পর বছর ধরে বাড়িতে পালন করেছেন সন্তানের মতো করে, সেসব কয়েকজনকে আমি দেখেছি তাদের এক হাতে টাকা এবং আর এক হাত দিয়ে ঘাড়ের গামছা দিয়ে চোখ মুছতে দেখেছি। এই যে আনন্দ এবং যে কষ্ট এবং তার যে সংমিশ্রণ, সেটি কিন্তু এই পশুহাটে এই বিষয়টি কিন্তু সবসময় আড়ালেই রয়ে যায়, যেটি কিন্তু আমাদের নজরে পড়েছে। এবং এই যে পশু লালন পালন করে হাটে নিয়ে এসে বিক্রি করা, তাদের কিন্তু আলাদা একটি পার্ট যেটা সবসময় কিন্তু আড়ালে রয়ে যায়। আমি এখন ঠিক রয়েছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ আইলচারা পশুহাটে। এটিও একটি জেলার মধ্যে বড় একটি পশুহাট। এখানে অনেক যারা চাষি রয়েছে মূলত, এবং এখানে কিন্তু পাশেই খাজানগর, সেখানে চালের যে বৃহৎ চালের মোকাম রয়েছে, সেই চালের মোকামের পাশেই এখানে বেশি গরু লালন পালন করা হয়। অর্থাৎ তাদের যে চালের যে গুঁড়া বা খাদ্য, প্রাকৃতিক যে খাবারগুলো, সেগুলো কিন্তু এখানে বেশি উৎপাদন হয়। যে কারণে কিন্তু এখানকার যারা চাষি রয়েছে, গ্রাম অঞ্চলে চাষি রয়েছে, তাদের গরুগুলো এখানে নিয়ে আসছেন। এই হাটে শুধু গরু নয়, গরুর পাশে ছাগল, ভেড়াও কিন্তু রয়েছে এবং মহিষও রয়েছে। এই হাটে যেগুলো বিক্রি করা হচ্ছে, আমরা যেটা দেখেছি, দেশি গরুগুলোর একটু দামটা এখন একটু বাড়ছে এবং বড় গরু যেগুলো রয়েছে সেগুলো চাহিদা একটু কম রয়েছে, অর্থাৎ সেগুলোর ক্রেতা একটু কম দেখা যাচ্ছে এখন পর্যন্ত। এবং আরও একটি বিষয়, যেটি এখান থেকে যাদের গরু কেনা বেচা হচ্ছে না, তারা কিন্তু ইতিমধ্যেই গাড়ি লোড করে তারা ঢাকার পথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছেন অনেকেই। সোহার, বাবু, ধন্যবাদ। কোরবানির হাটে নানা অভিজ্ঞতা। উত্তরের হাটগুলো পরিণত হয়েছে জনসমুদ্রে। পরিবারের সদস্যদের সাথে কিনছেন পছন্দের পশু, যাচ্ছে শিশুরাও। বন্ধুরাও দল বেঁধে ঘুরছেন হাটে। খামারিদের পরম যত্নে বেড়ে তোলা পশু বিক্রির আনন্দের সাথে আছে বিষাদও। ভাতিজি লামিম, সাথে মেয়ে আরফান। ফেরিঘাট হাটে শেরপুরের ব্যবসায়ী লিটন শিশুদের সাথে নিয়েই দরদাম যাচাই করছেন কোরবানির পশু। ভালো। কি গরু দেখলা বলো? আমি অনেক রকমের গরু দেখেছি। আমার লাল গরু পছন্দ, আর আমি চাচ্ছু সবার সাথে আছি। ছোট পোলামানকে বাজারে নিয়ে আসার রিস্ক, তারা পছন্দ করে কিনবে, এই জন্যই তাদেরকে নিয়ে আসছে। হাটে 2টি পশু বিক্রি করেছেন জামালপুরের সোহেল মিয়া। তারপর ছেলেকে সাথে নিয়ে খুঁজছেন তার পছন্দের কোরবানির পশু। কতগুলা গরু দেখছো? এটা ঈদের একটা আনন্দ। গরু আমরা দেখতে। হাটে 2টি পশু বিক্রি করেছেন জামালপুরের সোহেল মিয়া। তারপর ছেলেকে সাথে নিয়ে খুঁজছেন তার পছন্দের কোরবানির পশু। কতগুলা গরু দেখছো? এটা ঈদের একটা আনন্দ। গরু আমরা দেখতে আইছি। গরু আপনার দেখে নাল গরু পছন্দ হয় বেশি। রাজশাহীর কাটাখালীর কুরমান আলী এই ষাটটি দীর্ঘদিন লালন পালন করেছেন। বানেশ্বর হাটে বিক্রি করেছেন 2 লাখ টাকায়। তাই আনন্দের সাথে আছে বিষাদও। বাচ্চা বছর কিনেছি, 3 বছর পালনো, তারপরে যে বেচতে আনিছি, হাটে বেচলাম। এরকম হয়েছে, মানুষজন আজকে কিনছে, ভালো লাগছে।
কোরবানি ঘিরে এমন নানান অভিজ্ঞতা বেশিরভাগ হাটেই। কেউ পরিবারের একাধিক সদস্য নিয়ে যাচ্ছেন হাটে, অনেকে বন্ধুদের সাথেও খুঁজছেন, কেউ আবার যাচ্ছেন হাটে ঘুরতে। পুরো একটা বছর অপেক্ষা করি এই দিনগুলোর জন্য, যে আসলে হাটে আসব, সবাই মামা ভাগিনা একসাথে ঘোরা হয়, দেখা হয়। হাটে এসে গরু কেনা কোরবানির একটা আনন্দ আলাদা ভাই, আর যারা ভাগী থাকে তারা সাথে থাকলে তো আরো বেশি মজা লাগে। আমরা মনে করেন যে 2-3 জনে মিলে একটা গরু দেবো, এজন্য 2-3 জনের ঘরে আসতে গেলে আগামী 8-10 জন লোক হয়ে যায়। সবাই মিলে কিনা একটা মজা আছে, কোরবানি যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য এইটাই আর কি। উত্তরের পশু হাটগুলোর আমেজ আরও বেশি, রীতিমতো জনসমুদ্র, হাট ভর্তি মানুষ আর মানুষ। ক্রেতাদের উদ্দেশ্য বাজেট অনুযায়ী কোরবানির পশু ক্রয়, আর বিক্রেতারা চান বিক্রিতে লাভের মুখ। বাজার সস্তা, একটা গরু, এসব গরু বেচবো 80-90-200 দিয়ে গরু বেচতেছি 60-65 দিয়ে। চিটাগং ঢাকা থেকে বিভিন্ন পার্টি এসে তারা দামটা আসলে যা ছিল তার থেকে প্রত্যেকটা গরুতে দেখলাম যেন 10 থেকে 15,000 টাকা করে বেশি যাচ্ছে এখন। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলবে পশু কেনাবেচা, হাটও থাকবে জমজমাট। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সীমান্তে পুশিন গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে টহল জোরদার করেছে বিজিবি। দুপুরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা পরিদর্শন করেন 33 বিজিবি অধিনায়ক। তিনি বলেন, কোরবানির ঈদ উপলক্ষে গরুর চোরাচালান ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছেন তারা। পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি। দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ সম্মেলন করেছেন বিজিবি 47 ব্যাটালিয়ন। পশুর চোরাচালান, চামড়া পাচার ও পুশিন রোধে অস্থায়ী চেকপোস্ট সহ নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে। নারী এবং শিশু এবং তারা আসলে ঈদের দিন ঢাকা সহ সারা দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চট্টগ্রাম ও সিলেটে অল্প পরিমাণ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়বে 7, 8, 9 জুন এই 3 দিন। 10 তারিখ থেকে আবারও বাড়বে বৃষ্টিপাত, তবে ভারী বৃষ্টিপাত না হলে বন্যার সম্ভাবনা দেখছেন না তারা। এই মাসেই আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে ঈদ উৎসবের 3 দিন আবহাওয়া কিছুটা অস্বস্তি দেবে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে, এতে সুরমা, কুশিয়ারা সহ সবগুলো নদ নদীর পানি বেড়েছে। আগামী 24 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমা ছাড়াবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটের জকিগঞ্জে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত রয়েছে উপজেলার অন্তত 50টি গ্রাম। পানিবন্দী 2,500 পরিবার, খোলা হয়েছে 57টি আশ্রয় কেন্দ্র। কুমিল্লার দাউদকান্দিতে নিয়ম না মেনে নদী ড্রেজিংয়ে নষ্ট হচ্ছে ফসলি জমি। অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না বলে জানিয়েছে নতুন হাসনাবাদ ও চর চারুয়া গ্রামের বাসিন্দারা। তবে সংশ্লিষ্ট দফতর বলছে নিয়ম মেনে চলছে ড্রেজিং, তদন্তের আশ্বাস প্রশাসনের। কুমিল্লার দাউদকান্দির নতুন হাসনাবাদ ও চর চারুয়া গ্রাম, দুই দিকে বহমান গোমতী নদী। গ্রাম দুটিতে 7 শতাধিক পরিবারের বসবাস। স্থানীয়দের অভিযোগ, নদীতে অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, ভাঙনের হুমকিতে রয়েছে বসতভিটা। এ নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি। ক্ষেতের নদীর ক্ষেতের পাহাড়ের মধ্যে কুড়া কুপছে, আমরা পাবলিক লেগে বাধা দিছি, আর বাধা মানে না। এসিলেন্স স্যারের কাছে অভিযোগ দিচ্ছি, আমরা ডিসি অফিসে অভিযোগ দিচ্ছি। এখন ওনারা এখনো কোনো এই পর্যন্ত কোনো ডিসিশন নিচ্ছে না। লাভেন্ডি আপনার বাধা দিছে, পুরো লেভেলে দেড় করছে, তাকে উপরে হুমকি আইতেছে। এরপরে দেশের সাধারণ পাবলিক দরে কোনো মুখ মেলে না। গত 18 ফেব্রুয়ারি ড্রেজিং শুরু করে কর্ণফুলী শিপ বিল্ডার্স বাংলাদেশ। ড্রেজিং চলছে দাউদকান্দির কোল্ড স্টোরেজ থেকে ভাটেরা চর কাঠালিয়া নদী পর্যন্ত 12 কিলোমিটার এলাকায়। নদীর পার থেকে 50 ফুট দূরে কাজ করার কথা থাকলেও নিয়ম না মানার অভিযোগে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন 2 গ্রামের বাসিন্দারা। আমাদের ভালো ভালো জমি কাটায় বুঝি ভাঙ্গে দেখতেছে। প্রশাসনকে বলছি আমাদের পাশে দাঁড়ান, আমাদের কথা আপনারা এখনো শুনতেছেন না। ফসলি জমি অলরেডি হচ্ছে 300 থেকে 400 বিঘা জমি তারা কেটে ফেলছে।
তবে বিআইডব্লিউটি এর সুপারভিশন ইঞ্জিনিয়ার জানান নিয়ম মেনেই চলছে ড্রেজিং কার্যক্রম। একই দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। নদীর যে অ্যালাইনমেন্ট আছে, আমাদের ডিজিটাল সার্ভে আছে, ওই অনুযায়ী আমরা কাটিং করতেছি। তারপরেও জনস্বার্থে আমাদের 50 ফিট ছেড়ে দিয়ে আমরা কাজ করতেছি। যদি এরকম হয় যে ফসলের জমি বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা সত্যিকারভাবে তৈরি হওয়ার মতো আমরা মনে করি, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানিয়ে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে চলমান সমস্যার সমাধান চান গ্রামবাসী। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হুরাইন এইচটিএফ লিমিটেড। সকালে হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিটে 5000 গাছের চারা রোপণ করা হয়। হুরাইন এইচটিএফ লিমিটেড কার্যালয়ের সামনে কর্মসূচি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক দেলোয়ার হোসেন ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার। এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজায়ন জরুরি। হুরাইন এইচটিএফ লিমিটেড সবসময় পরিবেশ বান্ধব কার্যক্রমে বিশ্বাসী। ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। গোপালগঞ্জের কাশিয়ানীতে একের পর এক মিটার চুরির ঘটনা ঘটেই চলেছে। চুরির সময় মিটার বক্সে রেখে যাওয়া হয় মোবাইল নম্বর। যোগাযোগ করে যারা টাকা দিচ্ছেন কেবল তারাই ফেরত পাচ্ছেন মিটার, আর টাকা না দিয়ে যারা আইনের দ্বারস্থ হচ্ছেন তাদের উপর উৎপাতের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। এতে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চুরি রোধে পদক্ষেপের আশ্বাস পল্লী বিদ্যুতের। গোপালগঞ্জ কাশিয়ানীর চাপ্তা গ্রামের বাসিন্দা সৈয়দ হায়দার আলী একটি চালকলের আয় দিয়েই চলে তার সংসার। গেল এপ্রিল মাসে চালকলের পল্লী বিদ্যুতের মিটারটি খোয়া যায়। মিটার বক্সের মধ্যে একটা নম্বর দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে। দেখে নরিনের মালিক আসলো, ম্যানেজার আসলো। এরপর আমি লতিফুর নামে একটা ছেলেকে দিয়ে বললাম যে দেখ ফোনটা কি বলে। ও ফোন দিল, ফোন দেওয়ার পরে বলছে হ্যাঁ মিটার নিচ্ছি। সেই নম্বরে যোগাযোগ করলে 5000 টাকা চাওয়া হয়। টাকা না দিয়ে আইনের দ্বারস্থ হন হায়দার, আর তাতেই বাড়ি বিপত্তি। খোয়া যাওয়া মিটার উদ্ধার তো দূরে থাক, তার ট্রান্সফরমারও চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এরপর থেকেই বন্ধ পড়ে আছে চালকলটি। প্রতি মিটারে 5000 করে টাকা দিবি, মিটার নিয়ে যাবি। আমি টাকা দিই, দেয় সঙ্গে সঙ্গে আমি আর নরিন সমিলের মালিক একসঙ্গে থানায় যেয়ে অভিযোগ করি। অভিযোগ করার পরে 23 তারিখে আবার রাত্রে আমার ট্রান্সফরমারটা নিয়ে গেছে। শুধু চাপ্তা গ্রাম নয়, গেল কয়েক মাসে উপজেলার আরও কয়েকটি এলাকায় এমন চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই মোবাইল নম্বর রেখে যায় চক্রটি। স্থানীয়দের দাবি, যারা যোগাযোগ করে টাকা দিয়েছেন কেবল তারাই ফেরত পেয়েছেন মিটার। পল্লী বিদ্যুতে বিষয়টি জানিয়েও মিলছে না সমাধান। বিদ্যুৎ অফিসে তাদের লোক পাঠায় আর কি, লোক পাঠায় লাইন ডিসকানেক্ট করার পর তারাই বলে যে যেহেতু ফোন নাম্বার দিয়ে গেছে তা আপনারা যোগাযোগ করেন। ওই নাম্বারে যোগাযোগ করে 5000 টাকা দেওয়ার পরে 5000 টাকা চেয়েছিল, আমি রিকোয়েস্ট করার পরে 41 টাকার বিনিময়ে আমি আমার মিটার দাবি পাই। চোরে চুরি করে জিনিস নিয়ে যাচ্ছে, আবার নাম্বার দিয়ে যাচ্ছে, আবার যোগাযোগ করে টাকা চাচ্ছে। কোম্পানির সাথে যারা জড়িত এরা এদের সাথে ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া এখানে হাই ভোল্টেজের উপরে থেকে তার কাটে নিয়ে মিটার চুরি করা এ সাধারণ পাবলিকের পক্ষে সম্ভব না। মিটার চুরি রোধে সেই পুরনো আশ্বাসই নতুন করে শোনালেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। অবশ্যই আমরা যে নাম্বার দিয়ে যাই নাম্বারে আমরা ট্র্যাকিং করে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। গেল 2 মাসে কাশিয়ানীতে 5টি মিটার চুরির অভিযোগ উঠেছে, তবে একটি ঘটনাতেও মামলা হয়নি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চুরির অভিযোগ উঠেছে, তবে একটি ঘটনাতেও মামলা হয়নি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।